জামাত বিরোধী দলে এসেছে 5 মাসের মতো হলো। এই সরকারের বয়স তো 5 মাসই হলো। তো এরই মধ্যে জামাতের 6 এমপির যত বিতর্কিত কর্মকাণ্ড আজকে আমরা তাই দেখব। কারণ জামাত কিন্তু নির্বাচনের আগে একটা বয়ান তৈরি করেছিল, ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, তাদেরকে দেখতে বলেছিল। তারা বলেছিল যে আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, এবার একটু আমাদেরকে দেখেন, এবার জামাতকে দেখেন। কি করবে জামাত? ইনসাফের বাংলাদেশ গড়বে। কি করবে জামাত? সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করবে। তো এই 5 মাসে যদিও তারা সরকার গঠন করতে পারেনি, বিরোধী দলে তো আছে, তো সেই বিরোধী দলে থেকে কতটুকু সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করেছে, কতটুকু ইনসাফের বাংলাদেশ গড়েছে, আর অপর দিকে তারা অন্যায়, অনিয়ম, দুর্নীতি, নারী কেলেঙ্কারি এবং অজ্ঞতা আর মূর্খতার পরিচয় দিয়েছে, সেটা আমরা আজকে দেখব। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে আমরা একটু ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি। প্রথমত আসি আমির হামজা, জামাতের এমপি। তিনি বাজেট সম্পর্কে বললেন যে এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো লাগে, খেলে পেট খারাপ হয়। চানাচুর খেলে সবার পেট খারাপ হয় না, যাদের পেট সহ্য হয় না তাদের পেট খারাপ হয়, অথবা নিম্নমানের চানাচুর যারা খায় তাদের পেট খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই যে জামাতের এমপি সাহেবের বাজেট সম্পর্কে এত জ্ঞান চানাচুরের সাথে তুলনা করে ফেলেছে, তো তার জ্ঞানটা কেমন সেটা একটু দেখি। তিনি বলছেন 9,30,000 কোটি টাকার বাজেট দেওয়া ঠিক হয়নি, এত বড় বাজেটের দরকার ছিল না। 600 কোটি টাকা বা 6,000 কোটি টাকা দিলে মনে হয় ভালো হতো। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বাজেটে কি পরিমাণ অর্থ থাকতে হয় সেই জ্ঞানই অ্যাকচুয়ালি তার নেই। সে বাজেট সম্পর্কে বিশাল বিশেষজ্ঞ হয়ে গেছেন। আর কি বলেছেন তিনি বাজেট সম্পর্কে? নিম্নমানের একটি সিগারেটের দাম যখন 6 টাকা 20 পয়সা, কিন্তু খুচরা পয়সার অভাবে কিনতে হচ্ছে 7 টাকায়, সরকার বাকি 80 পয়সা পায় না। হিসাব করে দেখলাম এটা পেলে সরকারের 5,000 কোটি টাকা রাজস্ব আদায় বাড়ত। বাহ, সরকারের রাজস্ব আদায়ের চমৎকার একটা খাত তিনি তুলে ধরেছেন। বিশাল অর্থনীতিবিদ তিনি গজিয়েছেন। তো তার এই অর্থনীতি সম্পর্কে জ্ঞান দেখে আমার যতটুকু মনে হলো, যার কাজই হয়েছে চানাচুর বিক্রির মতো হকারি করা, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে উঠে এই যে সার্কাসের ক্লাউনের মতো, জোকারের মতো যার অ্যাক্টিভিটি, তো তিনি চানাচুরের হকারি ছাড়া আর ভালো কি বলবেন, বা তার কাছ থেকে আর কি বা আশা করা যায়? তার জ্ঞান, তার পরিধি যতটুকু আছে তিনি সেটা প্রকাশ করেছেন। এরপরে আসি দ্বিতীয়ত আরেকজন এমপি, ইনি হলেন চাঁপাইনবাবগঞ্জ 2-এর মোহাম্মদ মিজানুর রহমান। তিনি তো মোটামুটি সংসদে দাবি করে বসলেন যে সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন লাগবে, মাইক্রো ওভেন লাগবে, জানালার পর্দা লাগবে, সবকিছু তাকে দিয়ে তার ফ্ল্যাট সাজিয়ে গুছিয়ে দিতে হবে। এই জামাত নির্বাচনের আগে বলেছিল যে তারা কোনো সরকারি সুবিধা নিবে না, বেতন ভাতা নিবে না, প্লট নিবে না, গাড়ি নিবে না, কিচ্ছু তারা নিবে না। কি উদার মন মানসিকতা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের জনগণের জন্য। তারা রাষ্ট্র বিনির্মাণ করবে, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করবে, ইনসাফের বাংলাদেশ গড়বে। অথচ ক্ষমতায় যেতে পারেনি, বিরোধী দলে আছে, তাতেই তার লোভ, লালসা, আরাম আয়েশের শেষ নেই, তাকে পুরো ফ্ল্যাট সাজিয়ে গুজিয়ে দিতে হবে। এরপরে চলুন আরেকজন দেখি। ইনি হলো আব্দুল মুনতাকিম, নীলফামারী 4 আসনের জামাতের এমপি। তিনি সংসদে দাঁড়িয়ে মোটামুটি 71-এর মুক্তিযুদ্ধের শহীদের গোডাউন বানিয়ে বসেছে। তার বংশে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যার কোনো অভাব নেই। বলতে বলতে একটা পর্যায়ে তিনি তার জীবিত বাবাকেও মুক্তিযুদ্ধের শহীদ বানিয়ে ফেলেছে। তিনি কি বলছেন? আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ হয়েছে, আমার আব্বারা বাবা চাচা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন, 21 জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারের 47 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশাল মুক্তিযুদ্ধের পরিবার।
তো বলতে বলতে এমন একটা অবস্থা হয়েছে যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তো পরবর্তীতে এসে যেটা দেখা গেল যে নির্বাচনী হলফনামায় অনুযায়ী তারই জন্ম হয়েছে 1981 সালে। তাহলে 1971 সালে যদি তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হন, 10 বছর পরে তার পয়দা হয়েছে কোথা থেকে? তো যখন তার জন্ম নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে, তখন মনে হয় তার জ্ঞান ফিরেছে। তখন তিনি বলছেন যে স্লিপ অফ টাং। তো আমি মনে করি এটা কোনোভাবেই স্লিপ অফ টাং হতে পারে না, কারণ যেই লোক তার বাবাকে মেরে ফেলতে পারে শহীদ বানানোর জন্য, তো তাকে স্লিপ অফ টাং বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, বরং এটা অতিরিক্ত বাড়াবাড়ি এবং উন্মাদনার ফলাফল। অতিরিক্ত উন্মাদনাটা কি আমি একটু বুঝিয়ে বলি। এই যে জামাত শিবির দেখেন, তাদের দলের কোনো কর্মী যদি ডায়রিয়া হয়েও মারা যায়, সেও কিন্তু শহীদ। কিভাবে? কারণ তিনি কোনো জামাত শিবিরের, কারণ তারা ইনসাফের বাংলাদেশ গড়তে চাচ্ছে, সৎ লোকের শাসন গড়তে চাচ্ছে। তো সেই লক্ষ্যে কোনো একটা দলীয় প্রোগ্রামে গিয়েছিল, সেখানে গিয়ে হয়তোবা ওই আমির হামজার যে চানাচুর, নিম্নমানের চানাচুর যেটা খেলে পেট খারাপ হয়, তেমন চানাচুর খেয়েছেন, পেট খারাপ হয়েছে, ডায়রিয়া হয়েছে, মারা গেছে। তার মানে তিনিও শহীদ। তো এই যে তারা একটা শহীদের মানে সব সময় জগতে থাকে, শহীদের চিন্তাধারার মধ্যে থাকে, আমার এই ভাই শহীদ, আমার ওই ভাই শহীদ। তো বলতে বলতে হিতাহিত জ্ঞানকাণ্ড হারিয়ে ফেলেছে, তার বাবাকেও শহীদ বানিয়ে ফেলেছে। যাই হোক, চলুন এরপরে আসি আরেকটি। এই যে দেখুন আরেকজন এমপি সাহেব, ইনি কোথার এমপি একটু দেখে নেই। ইনি হলো নড়াইল লোহাগাড়ার এমপি, নড়াইল 2-এর। তো তিনি কি করেছেন, ঐচ্ছিক তহবিল অনুদানে সরকারি টাকায় তালিকায় তার মেয়ের নাম যুক্ত করে দিয়েছেন। মানে তার মেয়েও এখন অসহায়, সরকারি অনুদান খাওয়ার যোগ্য। বেশ ভালো। তার মেয়েকে যদি খাওয়াতে হয়, যদি ওই ধরনের গরিব হয়ে থাকে, অসহায় হয়ে থাকে, খাওয়ার সমস্যা নাই। কিন্তু সেটা আবার কি করেছে দেখুন, 2 জায়গায় একই মেয়ের নাম লিখে রেখেছে। এক জায়গায় দেখুন লিখছে ফাইজা, বাবার নাম লিখেছে মোহাম্মদ বাচ্চু। আর এক জায়গায় লিখেছে ফাইজা, বাবার নাম লিখেছে আতাউর রহমান। মানে একই ব্যক্তি, এই যে আতাউর রহমান বাচ্চু। তার মানে মেয়ের নামে অনুদানের টাকা খাওয়াবে, কিন্তু সেটা আবার 2 বার নিতে হবে, একবারে পোষায় না। তো পরবর্তীতে কি হলো, দায় চাপিয়ে দিল তার পিএস এর উপরে এবং পিএস কে বরখাস্ত করে দেওয়া হলো। তো ভালোই, পিএস এর উপরে দায় দিয়ে যদি নিজে এড়িয়ে যেতে পারে, খারাপ কি? এরপরে চলুন আরেকটি দেখি। এই যে একজন এমপি সাহেব, ইনি কোথার, চাঁপাইনবাবগঞ্জ 2-এর। সরকারি বরাদ্দের 10টি মসজিদ তিনি পেয়েছেন, তার মধ্যে 8টি জামাত এমপির নিজ এলাকায় নিয়ে নিয়েছে। মসজিদে মানুষ নামাজ পড়বে, এবাদত করবে, তো এবাদত মনে হয় এমপির নিজের এলাকার মানুষই করবে, আর মানুষের এবাদত করার দরকার নেই। 10টির মধ্যে 8টি মসজিদ তিনি তার এলাকার জন্য নিয়ে গেছে। একবার কল্পনা করুন তো, যে শেখ হাসিনার সময়ে যে 560টি মডেল মসজিদ হয়েছিল সারা দেশে, জেলা উপজেলা পর্যায়ে, ওই সময়ে এই মডেল মসজিদের দায়িত্ব যদি এই ধরনের সৎ লোকের শাসনালা, ইনসাফ কায়েম করা এমপিদের হাতে পড়তো, তাহলে কি দুর্ঘটনাটা নিয়ে ঘটতো। মসজিদগুলো মনে করেন যে মোটামুটি এমপিদের নিজেদের এলাকায় নিয়ে তাদের যেখানে ওয়াশরুম হওয়া প্রয়োজন, সেখানেও মনে হয় মসজিদ বানিয়ে ফেলত। তো যাই হোক, এরপরে লাস্ট বারের মতো এসে আমরা যেটা দেখলাম সেটা হলো নারী কেলেঙ্কারি। তো নারী কেলেঙ্কারিতে তো এই মুরব্বী, এই মাওলানা সাহেব মোটামুটি অনেক রেকর্ড করে ফেলেছেন। এটা নিয়ে যতটা অভিনয়, যতটা মিথ্যাচার, যতটা বাটপারি প্রমাণ তারা দিল, প্রথমত সেটাকে এআই জেনারেটেড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো, ফেল করলো, সেটা খাওয়াইতে পারেনি, এস্টাবলিশ করতে পারেনি। তারপরে দ্বিতীয় স্ত্রীর নাটক সাজালো। দ্বিতীয় স্ত্রীর নাটক সাজাতে গিয়ে সেখানে একটা ভুয়া কাবিননামা পর্যন্ত নিয়ে আসলো। সেই কাবিননামা কোথায় হয়েছে, কার মাধ্যমে হয়েছে, কোথায় বিয়ে, কোনো কিছুরই কোনো সঠিক মানে যথার্থতা দেখাতে পারেনি। বাধ্য হয়ে জামাত দল থেকে তাকে বহিষ্কার করেছে। কি কারণে বহিষ্কার করেছে? বলছে নৈতিক স্খলন হয়েছে তার। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলে রাখি, জামাত বলছে তার নৈতিক স্খলন হয়েছে, চারিত্রিক অবক্ষয় ঘটেছে। আর
জামাতের আন্ডা বাচ্চা ডিম, এই যে রুহানি সন্তান যারা রয়েছে, তারা এখনো বলছে যে ওই মেয়ে নাকি এই হুজুরের দ্বিতীয় স্ত্রী। আচ্ছা, আমাকে একটু বলুন তো, যে স্ত্রী নিয়ে কেউ কিছু করলে, কোথাও থাকলে, আর সেটা চারিত্রিক অবক্ষয় কিভাবে হয় বা নৈতিক স্খলন কিভাবে হয়, মানে কোনোভাবে যায়, তারপরেও এই যুক্তি তারা মানবে না, তারা ঘাড় দিয়ে ঠেলবে, দ্বিতীয় স্ত্রী বানিয়েই ছাড়বে। দ্বিতীয় স্ত্রী বানাতে গিয়ে কাবিননামা সামনে নিয়ে এসেছে, আর সেই কাবিননামার মধ্যে একাধিক ভুলভ্রান্তি, সেটাই নাকি তাদের একমাত্র এভিডেন্স। তো যাই হোক, দেখলাম আমরা নারী কেলেঙ্কারি। তো এবার একটু মানে একদম কনক্লুশনে চলে আসি। জামাত বলেছিল না যে আমাদেরকে একবারের জন্য একটু দেখুন, তো আমরা হয়তোবা ক্ষমতায় এনে তাদেরকে সরকারের চেয়ারে বসিয়ে দেখতে পারিনি, কিন্তু বিরোধী দলের চেয়ারে বসিয়ে তো দেখলাম এই আমলনামাগুলো। জামাত কি দাবি করত? যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির সাথে জোট করে তারা ক্ষমতায় ছিল, 17 জনের মতো তাদের এমপি ছিল, তার মধ্যে 2 জন মন্ত্রীও ছিল 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে। সেই সময়ে 3বার 4বারের মতো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সরকার, কিন্তু তাদের মন্ত্রী দুজন নাকি দুধে ধোয়া তুলসী পাতা ছিল, সাক্ষাৎ ফেরেশতা ছিল। তাদের বিরুদ্ধে কোনো অন্যায়, অনিয়ম, দুর্নীতির নাকি কোনো ছোঁয়াই লাগেনি। যদিও এর পূর্বে আমি একটা আলোচনায় তাদের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগের চিত্র তুলে ধরেছিলাম। যারা দেখেছেন বা দেখার প্রয়োজন হলে আমার ভিডিওর লিস্টে গিয়ে একটু খুঁজলে নির্বাচনকালীন সময়ে আমি সেটি দেখিয়েছিলাম, আপনারা দেখতে পারেন। তারপরেও তারা গায়ের জোরে বলবে আমাদের মন্ত্রীরা ছিল দুধে ধোয়া তুলসী পাতা। তো সেই সময় তো দুধে ধোয়া তুলসী পাতা দাবি করেছেন, এখন কি দাবি করবেন? এখন এই যে একের পরে এক অন্যায়, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, এলাকার মানুষের জন্য মসজিদ সব নিয়ে যাওয়া, নারী কেলেঙ্কারি, অজ্ঞতা, মূর্খতা, এগুলোকে কিভাবে প্রকাশ করবেন? এগুলোকে কিভাবে জাস্টিফাই করবেন? আপনারা ডিফাইন করবেন কিভাবে? তো আপনাদেরকে দেখার কথা বলেছিলেন, আমরা দেখতে পেরেছি ভালোভাবেই। তো এবার আবার অনেকে আমাকে বলবেন যে জামাত তো মাত্র 68টা আসন পেয়েছে, বিএনপি তো 200 আসন পেয়েছে, তো বিএনপির এমপি মন্ত্রীদের কি অন্যায়, অপকর্ম, দুর্নীতি নেই? হ্যাঁ, আছে। তার বিরুদ্ধে যখন যেটি সামনে আসছে কথাও বলছি। বা আওয়ামী লীগের আমলে কি দুর্নীতি, অন্যায় তারা করেনি? করেছে, তখন তার বিরুদ্ধে কথাও বলেছে। তো এখন আপনারা করেছেন, আপনাদের বিরুদ্ধে কথা তো বলতেই হবে। বিএনপি 200-র বেশি আসন পেয়েছে, আর আপনারা পেয়েছেন 68টি। 68টি আসন পেয়ে যতটা অন্যায়, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, নারী কেলেঙ্কারি, অজ্ঞতা, মূর্খতার পরিচয় দিয়েছেন, যদি বিএনপির জায়গায় আপনারা থাকতেন, 200-র উপরে আসন আপনারা পেতেন, তাহলে যে কি পরিস্থিতি তৈরি হতো সেটা মনে হয় কিছুটা হলেও অনুমান করা যায়। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।